শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। রাজধানীর আবু সাইদ মিলনায়তনে মহিলা দলের আলোচনা সভায় কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি এখন সেখানে চলে যাচ্ছি। ত্যাগের প্রতি অবিচার, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা স্বাধীনতা রক্ষার আন্দোলনে কোন সংসারের একমাত্র কার্যক্ষম পুরুষ সদস্য হত হওয়ার পর একটি সংসারকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন নারীর যে নিরন্তর প্রতিদিনের যে সংগ্রাম, এমন একজন সংগ্রামী নারীর কথা আজই মঞ্চেই আমরা শুনেছি, তাকে আমরা দেখেছি। এটি কিন্তু একজন নারীর জন্য অত্যন্ত কঠিন একটি লড়াই, জীবনের প্রতিটি বাঁকে। সম্মানিত মা এবং বোনেরা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথমবারের মতন নারী উন্নয়নে পৃথক একটি নারী বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন, যা আজকে আমরা এখানে উপস্থাপিত যে ডকুমেন্টারিটি ছিল সেটিতে আমরা দেখেছি। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন। বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারবো না, নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই রাষ্ট্র, কোনো রাষ্ট্রই, শুধু বাংলাদেশ নয়, কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না। এবং সে কারণে নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত, তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, গ্লোবালাইজেশনের এই সময় শুধু বাংলাদেশের ভূখণ্ডেই নয়, বিশ্বের সব দেশে নারীদের জন্য শিক্ষা, চাকরি, ব্যবসা সহ সকল সম্ভাবনার দ্বার কিন্তু উন্মুক্ত। শুধু নারী পুরুষ ভেদাভেদ না করে সবাইকে শিক্ষা দীক্ষায় কমপক্ষে কর্মদক্ষ করে গড়ে তোলা প্রয়োজন অত্যন্ত ভাবে, যদি আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ব্যক্তিগতভাবে আমি মনে করি, বিশেষ করে নারীদেরকে শিক্ষা দানে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যদি করা যায়, স্বাবলম্বী করা গেলে নারীর প্রতি বৈষম্য লোপের পাশাপাশি অর্থনৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে পারিবারিক সহিংসতাও রোধ করবে বা রোধ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এবং সে কারণেই, সেই লক্ষ্যেই আমাদের স্লোগান ক্ষমতায়িত নারী শক্তি পরিবারের মুক্তি। এ কারণেই বিএনপির নীতি মানবিক মূল্যবোধে উজ্জীবিত দক্ষ জনশক্তি তৈরির রাজনীতি, নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। সম্মানিত মা বোনেরা, যদি তুলনামূলক বিচারে দেশে নারী প্রধান পরিবারের সংখ্যা বাড়ছে, তবে দেশের অর্ধেক নারীর মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বিতার বিচারে নারীরা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য বিএনপি ইতিমধ্যে সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আপনাদের নিশ্চয়ই অনেকেরই ধারণা আছে, বাংলাদেশে পরিবার হিসাবে যদি আমরা চিন্তা করি, তাহলে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটি। এর মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে থেকে আমরা যেটা পরিকল্পনা করছি, যেটি আমরা প্ল্যান করছি সামনের দিনগুলোতে আমরা সুযোগ আসলে ইমপ্লিমেন্ট করা, যে প্রথম পর্যায়ে পরিবারগুলো যে আছে, এ থেকে প্রথম পর্যায়ে কমপক্ষে 50 লক্ষ প্রান্তিক পর্যায়ের যে পরিবার, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। ঐকমত্য না হওয়া প্রস্তাব বাদ দিয়ে সরকারকে মৌলিক বিষয় সমাধান করে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ফের পরামর্শ দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কমিশন এমন সব প্রস্তাব দিয়েছে যা রাজনৈতিক দলগুলো বোঝে না। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ ভুলে গেলে জাতির কাছে দায়ী থাকবে সবাই।
জুলাই অভ্যুত্থান আর ফ্যাসিবাদের ১৫ বছরের দুঃশাসন ছবির ফ্রেমে প্রদর্শনীর আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব, যেখানে বিএনপি চেয়ারপারসনের বন্দিদশা থেকে গুম, খুন ও জুলাই যোদ্ধাদের প্রতিরোধ স্থান করে নিয়েছে, যা ঘুরে দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস ক্লাবের এই আয়োজনে দেশের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সম্পাদকরা। রাজনীতির দিকে নেই, রাজনীতিতে এখনো ভেজাল আছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, ঐক্যমত্য কমিশনে ১২টি মৌলিক বিষয় ছাড় দিয়ে সম্মতি জানিয়েছেন তারা। প্রতিদিন বৈঠক হচ্ছে কয়েক ঘন্টা ধরে, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যে তারা যেগুলো করতে চান, এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মধ্য সময় আপনার নির্বাচনটা হবে। আমার মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। ভবিষ্যতে তিক্ততা এড়াতে রাজনৈতিক দলগুলোকে সংযত আচরণের পরামর্শ দেন মির্জা ফখরুল। গণতন্ত্রের কাদা ছড়াছড়ি হবে, অনেক অনেক কথা আসবে, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে। এ সময় বিপ্লবীদের দল গঠনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল জানান, তার দল লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী, জনগণের ভোটেই ক্ষমতা যেতে চায়। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আজকের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করা হবে, এমনটা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেছেন, রাষ্ট্র সংস্কারের সনদে চূড়ান্ত খসড়া দলগুলোকে পাঠানো হবে, তাদের মতামতের ভিত্তিতেই হবে চূড়ান্ত সনদ। রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্ব সহ 7টি বিষয়ে আলোচনা চলছে। আরও রয়েছে উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুদক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। আছে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ। দুদক, পিএসসি সহ 4টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিয়ে কমিশনের প্রস্তাবনায় বিএনপি সহ 5টি রাজনৈতিক দল ও জোটের ভিন্ন মত। প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে সময়সীমা বলা হয়েছে তার বিরোধিতা করেছে এনসিপি। বৈঠকে এনসিপি প্রতিনিধিকে কটাক্ষ করেন বিএনপির নেতৃত্বাধীন 12 দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা। পরে এর প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এটা সমাধানে পৌঁছা সম্ভব এবং আপনারা সেটা অব্যাহত রাখবেন। আমরা অনুঘটকের কাজ করব, পাশাপাশি আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের বাইরেও পরবর্তী সময় যতটা সম্ভব দ্রুততার সঙ্গেই আমরা এই বিষয়গুলো আলোচনার জন্য আপনাদের সাথে আবার মিলিত হব। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। সরাসরি একটু তার কাছে যাব। রিয়াজ, ঐকমত্য কমিশনের বৈঠক তো আজকে শেষ হবার কথা, বৈঠকের সবশেষ কি অগ্রগতি রয়েছে সেই সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, বৈঠকটি চলছে। কিছুক্ষণ আগে এই বৈঠক থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমকে তাদের বিএনপির যে অবস্থান সেই অবস্থানটি পরিষ্কার করেছেন বিভিন্ন বিষয়ে, বিশেষ করে যে 4টি সংস্থাকে সংবিধান অন্তর্ভুক্ত করার বিষয়ে দুদক, পিএসসি, ন্যায়পাল এবং মহাহিসাব নিরীক্ষক। এবং তিনি যেটি বলছেন যে এগুলোকে সংবিধান অন্তর্ভুক্ত না করে শক্তিশালী আইন প্রণয়ন করা উচিত, যে আইনের মাধ্যমে তাদের নিয়োগ এবং তাদের যোগ্যতা, পাশাপাশি তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য শক্তিশালী আইন করা যেতে পারে, আইনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে, তবে কোনোভাবেই সংবিধান অন্তর্ভুক্ত নয়। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বলেছেন যে কিছু কিছু দল বলছেন যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটিতেই যারা নির্বাচিত হবেন বা তারাই মূলত গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তবে পাশাপাশি উচ্চকক্ষের যারা সদস্য হবেন তাদেরকে নির্বাচনের মাধ্যমে পিআর পদ্ধতি কেউ বলেছেন, এবং কিন্তু সালাউদ্দিন আহমেদ বা বিএনপির অবস্থান হচ্ছে তারা নির্বাচিত হবেন, তারা উচ্চকক্ষের সদস্য যারা আছেন তারা শুধুমাত্র উচ্চকক্ষের বিভিন্ন ধরনের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মতামত প্রদান করবে, কিন্তু কোনোভাবেই তারা সংবিধান পরিবর্তন বা সংশোধন ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারবে না, কারণ যেহেতু তারা নির্বাচিত নন। এটি শুধুমাত্র সংসদে যেসব নির্বাচিত সদস্যরা থাকবেন তাদের হাতেই থাকা উচিত। পাশাপাশি জুলাই সনদ নিয়ে কথাও হয়েছে এবং বলছেন যে কিছু কিছু দল বলেছে যে এটির আইনি ভিত্তি থাকতে হবে এবং আইনের দ্বারা তাদেরকে বিধিবদ্ধ হতে হবে। তো বিএনপি বলছে যে এটি আইনের মধ্যে বিধিবদ্ধ থাকবে বলেই তারা সম্মতি প্রদান করেছে, এবং যদি ক্ষমতা যান তাহলে সে এটিকে রাষ্ট্রের সংবিধানের চতুর্থ তফসিল হিসেবে তারা অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছেন বা সম্মত হয়েছেন।
রিয়াজ, ধন্যবাদ আপনাকে। দুর্নীতির মামলায় শেখ হাসিনা পরিবারের 7 সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক 6টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্য সহ 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4 ও 5-এর 2 বিচারক এই আদেশ দেন। আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে 7 কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন। এ অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বিভিন্ন দেশে পলাতক দেখিয়ে 6 জুলাই আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন বিচারক। টিউলিপ সিদ্দিকি, আজমিরা সিদ্দিকি এবং রাদওয়ান মুজিব সিদ্দিকি বিরুদ্ধে একইভাবে প্লট জালিয়াতির বিষয়ে মিথ্যা হলফনামা দেওয়ার কারণে তাদের বিরুদ্ধেও একই ধারায় চার্জ গঠনের জন্য আবেদন করা হয় এবং মাননীয় আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সহ অভিযুক্তদের সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হবে বলে জানান দুদকের কৌশলী। প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সবকিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন, সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। দুদকের এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে সংশ্লিষ্ট থাকার অভিযোগে অন্তত 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিষিদ্ধ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের কিছু বড় পেট্রোকেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দাবি, প্রতিষ্ঠানটি 2024 সালে $8.40 কোটি বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে। নিষেধাজ্ঞা অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে। নিষেধাজ্ঞা আরোপ হবে প্রতিষ্ঠানগুলোর সহযোগী প্রতিষ্ঠানের উপরও। পাকিস্তানের সাথে তেল নিয়ে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, চুক্তির মাধ্যমে পাকিস্তানে থাকা বিপুল তেলের মজুদ উত্তোলনে দুই দেশ একসঙ্গে কাজ করবে। এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে এমন একটি কোম্পানি বাছাই করা হচ্ছে বলেও জানান ট্রাম্প। এ সময় ভারতকে খোঁচা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একদিন হয়তো দেশটিতে তেল রপ্তানি করবে পাকিস্তান। এদিকে তেল চুক্তির পাশাপাশি ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি হওয়ার দাবিও করেছে ইসলামাবাদ। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, 1 বছরেও এগুলো কার্যকর না করা সরকারের ব্যর্থতা। দীর্ঘসূত্রতা ও আশ্বাস নয়, 24কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারা। হুঁশিয়ারি দেন, জুলাই সনদ নিয়ে আর টালবাহানা করা চলবে না। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সাংবিধানিক স্বীকৃতি না দিলে কর্মসূচির ঘোষণা দিয়েছিল জুলাই যোদ্ধারা। সেই প্রত্যাশা পূরণ না হয় সকালেই শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।
জুলাই যোদ্ধারা বলেন, রক্ত ও জীবনের বিনিময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে, অথচ জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতেই সরকারের যত গড়িমসি। এই টালবাহানা আর সহ্য করা হবে না বলেও জানান তারা। এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তালবাহানা করতেছে। আমরা চাই না যে এই জুলাই সনদ নিয়ে আবার নতুন করে কোনো তালবাহানা হোক। আমরা আহত যোদ্ধা, আমরা এই দেশকে মুক্ত করছি পেশিবাজি থেকে। এখন আমরা ন্যায্য দাবি চাই। দীর্ঘ 1 বছর হওয়ার পরেও আমাদের যে বাংলাদেশের যে 24 যে স্বীকৃতি, সে আজও পর্যন্ত আমরা পেলাম না। বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে জুলাই যোদ্ধারা। বলছেন, কোনো আশ্বাস নয়, দাবি আদায় করেই ছাড়বেন রাজপথ। আমার কাছে 11,000 যোদ্ধার তালিকা আছে। এই যোদ্ধাদের এক এক করে ফোন দেই, সবার একই কথা, একই আর্তনাদ, আমাদের জন্য কিছুই করা হয় না। জুলাই ঘোষণাপত্র এবং যে সেটা আমাদের সংবিধানে, মূল সংবিধানে সেটা লিপিবদ্ধ করতে হবে। তারা আরও বলেন, জুলাই সনদ একক কোনো দাবি নয়, এটি যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অধিকার, যা সংবিধানে অন্তর্ভুক্তির আহ্বানও তাদের। রাজনৈতিক দল যেন কুক্ষিগত করতে না পারে, জুলাইয়ের ইতিহাসকে সমস্ত উপদেষ্টা রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আজকে রাজপথে নামতে হচ্ছে। এটা খুব দুঃখের বিষয়। 64 জেলা একত্রিত হয়ে জুলাই আহত এবং নিহত পরিবার সবাই মিলে আমরা একসাথে সাভারে মোড়ে আজকে সকাল 10টা থেকে অবরোধ দিয়ে আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেন, ঘোষিত সময়েই ভোট হবে। সামনের কয়েকদিন দেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন, যেখানে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, বিগত 18 বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু তারা ভোট দিতে চান। আর আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের যে প্রত্যাশা, তার প্রতিফলন ঘটবে সামনের নির্বাচনে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমিও তো 18 বছর ধরে ভোট দিতে পারি নাই। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার আমাদেরকে সবসময় বলে। এর আগে দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, আগামী 5-6 দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ। বেশ কিছু কাজ সম্পন্ন হবে এর মধ্যে। তবে যা কিছু হোক না কেন, নির্বাচন আয়োজনে দেরি হবে না। একটা বিষয়ে আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন, তার থেকে একটা দিন দেরি হবে না। আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। 5 তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলেও আশা প্রকাশ করেন প্রেস সচিব। যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়ে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে দেখা হয় না। গোপালগঞ্জের ঘটনায় যাদের জীবন হুমকির মুখে ছিল, তাদের বাঁচাতে সহায়তা করেছে সেনাবাহিনী। দুপুরে দৈনন্দিন ও আভিযানিক কার্যক্রম সম্পর্কে জানাতে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা। আরও জানান, সেনাবাহিনী বিশেষ কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করে না। একটি দলের অনেকের জীবননাশের হুমকি থাকায় তৎপর ছিল সেনাবাহিনী। সেখানে প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি বলেও জানান তিনি। ঢাকা সেনানিবাসে এই ব্রিফিংয়ে আরও তুলে ধরা হয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাহিনীর কার্যক্রমের বিস্তারিত। যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু নয়। আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। বিদ্যমান পরিবর্তনশীল ভূ রাজনীতি, প্রাকৃতিক বিপর্যয় ও নতুন জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ক্যাপস্টোন কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে এমন কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনীর আয়োজন ছিল বৃহস্পতিবার। ফেলোদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, নতুন জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ক্যাপস্টোন কোর্স কৌশলগত অন্তর্দৃষ্টি, সহযোগিতা ও জ্ঞানভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। It aims to equip participants with the ability to develop a common understanding on national issues and challenges, exercise effective leadership and prioritize national interest. I'm pleased to see that capstone course is growing with an increased number of participants. This expansion reflects that the relevance of this course and the confidence it continues to instill in various organizations. অংশগ্রহণকারী ফেলোরা বলেন, জাতীয় নিরাপত্তা এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের সহায়ক ভূমিকা রাখবে এই কোর্স। এই ধরনের কোর্সের মাধ্যমে শুধুমাত্র যে আমরা সশস্ত্র বাহিনীর অবস্থান সেটা না, বরং সশস্ত্র বাহিনী যে জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সেটারও একটা প্রতিফলন দেখেছি। ফার্মা ইন্ডাস্ট্রি, এই যে আমাদের বাংলাদেশ আর্মি, বাংলাদেশ মিলিটারির যে ভ্যারাইটি অফ মেডিকেল ওয়ার্কস করে, হেলথ ক্যাম্পস করে, এখানে হাউ উই ক্যান কোলাবোরেট। 3 সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণে সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক সহ 45 জন ফেলো অংশ নেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে রুম্মান আহমদ নামের এক শ্রমিক আহত হয়েছেন একজন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রুটিন কাজের অংশ হিসেবে দুপুরে বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ বা বিমানে ওঠার সিঁড়ির চাকা বদলানোর কাজ চলছিল। হঠাৎ একটি চাকার বিস্ফোরণ হয়, এতে 2 জন গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুম্মান। ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে তোলা মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের 3 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল উচ্ছেদ অভিযান চালায়। শুরুতেই মিনি চিড়িয়াখানায় থাকা প্রাণীগুলোকে নিজেদের হেফাজতে নিয়ে যায় বন বিভাগ। ছিল 5টি হরিণ, 2টি ময়ূর, 1টি গাধা, কিছু ঘুঘু পাখি ও 2টি ইমু পাখি। সেগুলো গাজীপুরের সাফারি পার্কে অবমুক্ত করা হবে। পরে মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক উচ্ছেদ করা হয়। সাথে উচ্ছেদ করা হয় দোকানপাটও। উচ্ছেদ হওয়া স্থানে কিডস জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সারা দেশে 3টি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 3টি টুর্নামেন্ট মিলিয়ে বাফুফের বাজেট প্রায় 16 কোটি টাকা। জাতীয় ক্রীড়া পরিষদের সূত্র মতে এর মধ্যে পর্যায়ক্রমে 10 কোটি টাকা দেবে সরকার, বাকি অর্থ স্পন্সরদের কাছ থেকে সংগ্রহ করবে বাফুফে। মাঠ সংস্কার, দলগুলোর অংশগ্রহণ ফি, পুরস্কার সহ নানা খাতে এই অর্থ ব্যয় হবে। এই প্রকল্পের আওতায় আয়োজন করা হবে আন্তজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল টুর্নামেন্ট, ছেলেদের অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট এবং মেয়েদের অনূর্ধ্ব 15 ফুটবল। সবচেয়ে বড় আয়োজন আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে দেশের 64টি জেলা। প্রতিটি জেলা খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। ভারতের উপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপের ঘটনায় দেশটির রাজনীতিতে চলছে তোলপাড়। প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পর বিরোধী দলগুলো তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটনের এমন পদক্ষেপকে মোদী প্রশাসনের ব্যর্থতা আখ্যা দিয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলো। ভারতে অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে নির্দিষ্ট কিছু ব্যবসায়ীদের জন্য কাজ করছেন মোদী, এমন অভিযোগও করেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। মার্কিন শুল্কের বোঝা ঠেকাতে এরই মধ্যেই ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বিভিন্ন দেশ। তার মধ্যেই এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারতের জন্য এসেছে দুঃসংবাদ। দেশটির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ বন্ধ হলেও যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন পদক্ষেপের সাথে জড়িত দিল্লি। এর মধ্যে ব্রিক্স জোট এবং রাশিয়ার সাথে সম্পর্কের বিষয়টিও উল্লেখ করেন ট্রাম্প।
ভারত আমাদের বন্ধু, কিন্তু দেশটি ব্রিক্সের সাথে জড়িত, আর ব্রিক্স যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান নিয়েছে। এর পাশাপাশি রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে তারা। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আসছে, আর আমাদের পণ্যের ওপরও ভারত শুল্ক দিয়ে থাকে। কোনো কোনো পণ্যে 175% পর্যন্ত শুল্ক দিয়েছে। স্বভাবতই ওয়াশিংটনের এমন পদক্ষেপের পর উত্তেজনার পারদ চড়েছে দিল্লিতেও। 25% শুল্ক আরোপের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন বিরোধী দলীয় নেতারা। ভারতের উন্নয়ন নয়, বরং নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর উন্নয়নে জোর দিয়েছেন মোদী, এমন অভিযোগও তাদের। মোদী শুধু একজনের জন্যই কাজ করেন, আর তিনি হলেন আদানি। ভারতের আজকের এই পরিণতির জন্য তিনি দায়ী। আমাদের অর্থনীতি, কূটনীতি এবং প্রতিরক্ষা নীতিকে ধ্বংস করেছেন নরেন্দ্র মোদী। গেল 11 বছর ধরেই মোদী সরকার যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বের কথা বলে আসছে। এই হলো বন্ধুত্বের নমুনা। তরুণরা কাজ পাচ্ছে না, আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, সামনে আরো খারাপ দিন আসছে। এদিকে দিল্লি বলছে শুল্ক ইস্যুতে ওয়াশিংটনের বক্তব্য পর্যালোচনা করা হচ্ছে। খুব শিগগিরই এই ইস্যুতে বিস্তৃত এবং কার্যকর পদক্ষেপ নেবে ভারত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নিষ্ঠুর নিপীড়ন চালানো প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা ধরাছোঁয়ার বাইরে। একাধিক হত্যা মামলা থাকার পরও অদৃশ্য শক্তির ইশারায় গুরুত্বপূর্ণ পোস্টিং বাগিয়ে আছেন বহাল তবিয়তে। স্পর্শকাতর অনেক জায়গা তাদের দখলে, ফলে মাঠ পর্যায়ে হতাশ ত্যাগী কর্মকর্তারা। আইন শৃঙ্খলার অবনতির পেছনে সাবেক সরকারের সুবিধাভোগী এসব কর্মকর্তা কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ আছে। বিষয়টি গভীর উদ্বেগের বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান। আরো জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। রাজধানীতে ছাত্র জনতার কাছে মূর্তিমান আতঙ্কের নাম ছিল পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন। ডিবি প্রধান হিসেবে তার এবং তার বাহিনীর বিরুদ্ধে নির্বিচারে গুলি, হত্যা, আওয়ামী সরকার বিরোধীদের গুম, নির্যাতন সহ নানা অভিযোগ আলোচিত ছিল দেশজুড়ে। সেই বাহিনীর নিষ্ঠুর এক কর্মকর্তা ইন্সপেক্টর মাহমুদুল হাসান জুয়েল, ডিবি হারুনের ডান হাত ও ক্যাশিয়ার হিসেবে খ্যাত প্রভাবশালী এ কর্মকর্তা। হারুনের হয়ে নিয়োগ বাণিজ্য, নারায়ণগঞ্জ ও গাজীপুর শিল্প এলাকায় চাঁদাবাজি, গুম, খুন, অপহরণ সহ নানা অভিযোগ থাকার পরও তিনি ধরাছোঁয়ার বাইরে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের লোক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন পুরো বাহিনীতে। ট্রাইব্যুনালে জঙ্গি নাটকে ছাত্র খুনের আসামি এবং পল্টন থানায় হত্যা মামলা সহ একাধিক অভিযোগ থাকার পরও অদৃশ্য শক্তি বলে আছেন বহাল তবিয়তে। এমনকি দুদক ও ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চলা তদন্ত কোটি কোটি টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। 5 আগস্টের পর ডিবি হারুন পালিয়ে যেতে বাধ্য হলেও ইন্সপেক্টর জুয়েলের কিছুই হয়নি। খাগড়াছড়িতে নামমাত্র বদলি হলেও বেশিরভাগ সময় থাকেন ঢাকায়। অভিযোগ আছে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাবেক মন্ত্রী বাবর লোক পরিচয় দেয়া ছাড়াও মোটা অঙ্কের টাকার বিনিময়ে 6 মাসের মাথায় বদলির অর্ডার করিয়ে নিয়েছেন রাজধানীতে পুলিশের বিশেষ শাখা এসবিতে। কোনোভাবেই এটা অভিযোগ সত্য না। বোল পাল্টানো আরেক কর্মকর্তা কামরুল আহসান, ফ্যাসিস্ট আমলের এসপি, দুর্নীতিবাজ সাবেক আইজিপি শহীদুল হকের ঘনিষ্ঠ। দুর্নীতির দায়ে পুলিশ সদর দপ্তর থেকে বের করে দেয়া এই কর্মকর্তা এখন নিজেকে বঞ্চিত এবং বিএনপির লোক দাবি করে প্রচারণা চালাচ্ছেন। জুলাই আন্দোলনে দোসরের ভূমিকা নিয়ে চরম নির্যাতন চালানো গাজীপুরের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজির আহমেদ খান আছেন কুমিল্লার এসপি হয়ে। গাজীপুরে থাকা অবস্থায় ছাত্র জনতার লাশ গুমের অভিযোগও আছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে উদ্বেগ জানিয়ে টিআইবির প্রধান নির্বাহী বলেন, এমনটা চলতে থাকলে মাঠ পর্যায়ে ত্যাগী কর্মকর্তারা দিন দিন হতাশ ও নিষ্ক্রিয় হয়ে পড়ার আশঙ্কা আছে। তাদেরকে যদি স্ব অবস্থানে বহাল রেখে রাখা হয় বা তাদেরকে যদি শুধুমাত্র বদলি করে স্থানান্তর করেই তাদেরকে দায়িত্ব অব্যাহত রাখা হয়, তাহলে সেটা তো কোনো অবস্থায় আমরা আশা করতে পারি না যে এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। বরং এটা যে উন্নতি হচ্ছে না তার পিছনে অন্যতম কারণটাই এটা যারা প্রকৃতবাদের দোষর ছিল, যারা বিভিন্ন অপরাধের সাথে মানবাধিকার লঙ্ঘনের সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে দিয়েই যদি পুলিশ বাহিনী বর্তমানে পরিচালিত হয়ে থাকে, তাহলে এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা কিছু হতে পারে না। এছাড়াও শেখ হাসিনা সরকারের অত্যন্ত আস্থাভাজন এসবি প্রধান মনিরুল ইসলাম 5 আগস্টের পর পালিয়ে গেলেও তার পছন্দের বেশিরভাগ কর্মকর্তা এখনও বহাল তবিয়তে আছেন পুলিশের স্পর্শকাতর এই বিভাগে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে ডিআইজি অ্যাডমিনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যায়নি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত যুবদল নেতা আসিফ শিকদারের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। পাশাপাশি দায়ীদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আসিফ শিকদারের স্ত্রী স্বপ্না বেগম জানান, আসিফ হত্যা শুধু একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডই নয়, এটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আদর্শিক গণতান্ত্রিক রাষ্ট্রের চেতনা ও মানবাধিকারের প্রতি চরম অবহেলার বহির্প্রকাশ। এই ধরনের হত্যাকাণ্ড ফ্যাসিবাদের আমলের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি জানান, গত 20 জুলাই যৌথ বাহিনী পরিচয়ে যুবদল নেতা আসিফ শিকদারকে তুলে নিয়ে যাওয়া হয়, ভাঙচুর করা হয় বাসা, শাহআলী থানায় নিয়ে গিয়ে তার উপর অমানবিক নিপীড়ন চালানো হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। এই ঘটনায় সরকারের কাছে ন্যায় বিচারের প্রত্যাশা করেন নিহতের স্ত্রী। এই ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং দায়ী ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো অনুরোধ জানাচ্ছি। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন, 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। গাজায় আবারও ত্রাণ সংগ্রহকারীদের উপর বর্বরতার নজির দেখালো ইসরায়েল। অভুক্ত ফিলিস্তিনিদের উপর নির্বিচার হামলায় কমপক্ষে 71 জনের প্রাণ গেছে। বুধবার উত্তর গাজার জেকিম ক্রসিং পয়েন্টে ত্রাণ বিতরণের খবর পেয়ে ছুটে যায় শত শত ফিলিস্তিনি। ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রাণ হারায় 51 জন, আহত হয় প্রায় 650 মানুষ। একইভাবে হামলা হয়েছে দক্ষিণে খান ইউনিসের কাছাকাছি মোরাক করিডোরে। সেখানে ত্রাণ নিতে গিয়ে মারা যায় 20 জন। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।